প্র্যাকটিস সেটটা নিয়ে এসেছি, গত দিনের যে প্র্যাকটিস সেটটা করছিলাম সেই প্র্যাকটিস সেটটা কিন্তু সমাধান করব আজকের ক্লাসে। তো চলো আমরা দেখি। এই প্র্যাকটিস সেটে অনেকটা প্রশ্ন আছে, সবগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এছাড়াও কিন্তু কলকাতা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ। আর সবসময় মনে রাখবে যে প্র্যাকটিস সেট আমরা প্র্যাকটিস করি না কেন, সব কম্পিটিটিভ পরীক্ষার জন্যই কিন্তু কাজে আসবে তোমাদের। চলো আমরা 56-এর প্রশ্ন দেখি। 56-এর যে প্রশ্নটা আছে, 56-এর প্রশ্ন আছে দেখো। এই প্রশ্নটা কিন্তু আমরা কালকে আলোচনা করেছি, তবুও আজকে শুরু করছি 56-এর এই প্রশ্নটা দিয়ে। ইনস্টিটিউশন শব্দটিকে সাংকেতিক ভাষায় এটা লেখা হয়, তবে এই যে পারফেকশন, এই শব্দটিকে কী লেখা হবে, মানে এই শব্দটিকে দিয়ে কী লেখা হবে। তো দেখো এই শব্দটার মধ্যে এই এনটা এদিকে এসছে, এই ওটা এদিকে এসছে, তারপরে আইটা এদিকে এসছে, এরকম করে এসছে, সেইখানে উল্টো দিক থেকে কিন্তু এগুলো এসছে। তাহলে এখানেও সেমভাবে এটা প্রথমে এন আসবে, তারপরে ও আসবে, তারপরে আই আসবে, তারপরে টি আসবে, সি আসবে, ই আসবে, তারপরে এফ আসবে, আর আসবে, এফ আসবে, তারপরে পি আসবে। তাহলে সেই ক্ষেত্রে এর সঠিক উত্তর কী হবে? দেখো 56 দাগের উত্তর কিন্তু ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 57-এর প্রশ্ন দেখব। 57-এর প্রশ্ন কী আছে দেখো। 57-এর প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের সরকারি ভাষা, ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? উত্তর কেউ কি বলতে পারবে? ভারতীয় সংবিধানের সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। তোমরা কি বলতে পারবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 57-এর সঠিক উত্তর কী হবে তোমরা কি বলতে পারবে? ভারতীয় সংবিধানের সরকারি ভাষা কমিশনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। তো 57 থেকে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অর্থাৎ রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এটা কিন্তু সংবিধানের অনুচ্ছেদ 344-এর এতে কিন্তু বর্ণনা করা আছে। 344-এর এতে কিন্তু এটা বর্ণনা করা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 58-এর প্রশ্ন দেখব। পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছে 1935 সালে ভারত শাসন আইন অনুসারে, ভারত সংবিধান বিধান অনুসারে, ক্যাবিনেট সিদ্ধান্ত দ্বারা, জাতীয় উন্নয়ন পর্ষদের সুপারিশ দ্বারা। তা 8 নম্বরের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই ক্যাবিনেটের সিদ্ধান্ত দ্বারা কিন্তু এই পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছে। কেসি এটা হচ্ছে অ্যাকচুয়াল, এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, ক্যাবিনেট সিদ্ধান্ত অনুসারে পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছে। 1946 সালে ব্রিটিশ সরকার ভারতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে চেয়েছিলেন, তাই ব্রিটিশ ক্যাবিনেট সিদ্ধান্ত দ্বারা পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 58 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। 59 দাগের প্রশ্নে চলে যাব। এখন 59 দাগে যে প্রশ্নটা আছে দেখো, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে কোঅপারেটিভ ফেডারেলিজম বলে আখ্যা দিয়েছে কে? তো এখানে আছে কেসি হোয়ার, মরিস জোন্স, গ্রানভিল ওস্টিন আর ডক্টর আম্বেদকর। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই এর সঠিক উত্তর হবে এর দাগ কেসি হোয়ার। আমরা চলে যাবো 60 দাগের প্রশ্নে। 60 দাগের প্রশ্ন আছে দেখো, ভারতে কৃষিক্ষেত্রে অধিক অংশে এই বৈশিষ্ট্যটি দেখা যায়। ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে এই বৈশিষ্ট্য দেখা যায়। কোন বৈশিষ্ট্যটি? বৃহদায়তন কৃষিজাত, ধনতান্ত্রিক কৃষি, ক্ষুদ্রায়তন কৃষিজাত, সমবায় কৃষিজাত। তো এখানে 60 দাগের সঠিক উত্তর কী হবে? তো ক্ষুদ্র আয়তন কৃষিজাত বলতে ছোট আকারের একটি কৃষি খামারকে বোঝায়, যেখানে মালিক বা কৃষকের নিজস্ব জমি থাকে, মালিক বা কৃষকের নিজস্ব জমি থাকে এবং তারা নিজেরাই বা তাদের পরিবারের সদস্য ও শ্রমিকদের নিয়ে যে জমি চাষ করা হয় সেটাকে কিন্তু বোঝায় ক্ষুদ্রায়তন ক্ষুদ্রায়তন কৃষিজাত বলতে এটাকে বোঝায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যেটা বললাম 60 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। চলে এসে 61 দাগের প্রশ্নে, যেটা কিন্তু আমরা কালকে শুরু করিনি। 61 দাগ থেকে কিন্তু আমরা আজকে ক্লাসটা শুরু করতে চেয়েছিলাম, সেখানে আমরা 60টা আগের দুটো প্রশ্ন বলে কিন্তু 60 দাগ পর্যন্ত বলে 61 দাগ থেকে প্রশ্নটা শুরু করছি। দেখো এইগুলো কিন্তু কালকে আলোচনা করা হয়নি, 60 দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। 61 দাগের প্রশ্ন আছে, নিম্নের কোনটির কারণে মুদ্রাস্ফীতি ঘটতে পারে? মুদ্রাস্ফীতি ঘটতে পারে কোন কারণে? অর্থের পরিমাণ বৃদ্ধি, উৎপাদন হ্রাস, অর্থের সরবরাহ বৃদ্ধি, উৎপাদন হ্রাস, অর্থের সরবরাহ হ্রাস ও অর্থের বৃদ্ধি। 61 দাগের সঠিক উত্তরটা কী হবে তোমরা বলো দেখি, কমেন্ট করো। 61 দাগের সঠিক উত্তর কী হবে? মুদ্রাস্ফীতি সাধারণত অতিরিক্ত অর্থ সরবরাহ এবং চাহিদার তুলনায় উৎপাদন হ্রাস হলে কিন্তু ঘটে। আশা করি তোমরা বুঝতে পেরেছো মুদ্রাস্ফীতি কখন হয়, কখন ঘটে। মুদ্রাস্ফীতি সাধারণত অতিরিক্ত অর্থ সরবরাহ এবং চাহিদার তুলনায় উৎপাদন হ্রাস
এটা হলে কিন্তু মুদ্রাস্ফীতি ঘটে। তো এখানে সঠিক উত্তর হবে অর্থ সরবরাহ বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 61 দাগের সিদ্ধাক সঠিক উত্তর। চলো 62 দাগের প্রশ্নে চলে যায়, তোমরা কমেন্ট করো। 62 দাগের প্রশ্ন আছে, মানবদের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? এখানে আছে মেসেন্ট্রি, এডিনয়েডস, কোলন আর ভালভা। তো 62 দাগের সঠিক উত্তর কী হবে? মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? 62 দাগের সঠিক উত্তর কী হবে? মেসেন্ট্রি, এডিনয়েডস, কোলন, ভালভা। এর সঠিক উত্তর কী হবে? তো মানবদেহের পেটের অভ্যন্তরে অবস্থিত মেসেন্ট্রিকে 79তম অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়, যেটি অন্ত্রকে মানুষের পশ্চাৎপদ প্রাচীরের সঙ্গে যুক্ত করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সঠিক উত্তর হবে কিন্তু মেসেন্ট্রি, অর্থাৎ এর দাগ 62 দাগের সঠিক উত্তর হবে এর দাগ মেসেন্ট্রি। এটা কিন্তু মানব শরীরের 79তম অঙ্গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 63 দাগের প্রশ্ন কি আছে? কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে? জিঙ্ক, কপার, ব্রোন, ম্যাঙ্গানিজ। এটা কিন্তু আমি অনেকবার বলে দিয়েছি, চ্যানেলে ভিডিও আপলোড করেও কিন্তু এটা বলে দিয়েছি। তো এটা কোনটার অভাবে ঘটে গাছের সাদা মুকুল রোগটি ঘটে? 63 দাগের প্রশ্ন, দেখবে গাছের মুকুল সাদা হয়ে যাচ্ছে, এর মধ্যে কোনটির অভাবে? তো সঠিক উত্তর কী হবে? অবশ্যই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি হয়? তো এখানে সঠিক উত্তর হবে জিঙ্ক, এর দাগ হবে সঠিক উত্তর। জিঙ্কের অভাবে কিন্তু এই গাছের সাদা মুকুল রোগটি হয়। জিঙ্ক হলো উদ্ভিদের জন্য প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান, যার অভাবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। এর ফলে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে বিভিন্ন রোগ যেমন সাদা মুকুল রোগ হতে পারে এই জিঙ্কের অভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবচেয়ে বড় ব্যাপার, এর কিন্তু বৃদ্ধি ব্যাহত হয়, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। চলো 64 দাগের প্রশ্ন দেখি। এখানে 64 দাগের যে প্রশ্নটা আছে দেখো, আমরা একটু এদিকে সরিয়ে নিয়ে যাচ্ছি। 64 দাগের প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন আছে। এই রকম প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টেনলেস স্টিলে কোন ধাতু থাকে? স্টেনলেস স্টিলে কোন ধাতু থাকে? কপার ও নিকেল, নিকেল এবং ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং নিকেল, জিঙ্ক এবং ক্রোমিয়াম। 64 দাগের সঠিক উত্তর কী হবে? স্টেনলেস স্টিলে কোন কোন ধাতু থাকে? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে স্টেনলেস স্টিল সাধারণত ক্রোমিয়াম আর নিকেলের কিন্তু উপস্থিতি দেখা যায়। নিকেল এবং ক্রোমিয়ামের সংকর ধাতু হচ্ছে স্টেনলেস স্টিল, ক্রোমিয়াম আর নিকেল। তো এখানে এই যে নিকেল এবং ক্রোমিয়াম আছে, এটা হবে সঠিক উত্তর। ক্রোমিয়াম থাকে কত? 10 থেকে 15% থাকে ক্রোমিয়াম। 10 থেকে 30% থাকে ক্রোমিয়াম। আর নিকেল থাকে কত? নিকেল থাকে 0 থেকে তোমার 0 থেকে 22-25 পর্যন্ত থাকে নিকেল। নিকেল এবং ক্রোমিয়াম কিন্তু মিশে কিন্তু স্টেনলেস স্টিল তৈরি হয়। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 65 দাগের প্রশ্ন আছে দেখো, কোনো বস্তুর বেগ অর্ধেক করলে তার গতিশক্তি, কোনো বস্তুর বেগ যদি অর্ধেক করা হয় তাহলে তার গতিশক্তি কী হবে? দ্বিগুণ হবে, অর্ধেক হবে, চতুর্থাংশ হবে, কোনোটি নয়। কোনো বস্তুর বেগ যদি অর্ধেক করা হয় তাহলে তার গতিশক্তি কী হবে? তো গতিশক্তি বেগের বর্গের সঙ্গে সমানুপাতিক হয়। গতিশক্তি বেগের বর্গের সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ এখানে বলছে বেগের অর্ধেক হবে, তার মানে 1/4 হবে, বর্গের সমানুপাতিক 1/4 হবে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 66 দাগের প্রশ্ন দেখব। 66 দাগের যে প্রশ্নটা আছে দেখো, নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে। নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে কারণ কি? ইনসার্জেন্সি, স্থানান্তর কৃষি, নগরায়ন আর দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে কোন কারণে? কোন কারণে? এর মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিন্তু আসতে পারে। নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে, এর কারণ কি? 66 দাগের সঠিক উত্তর কী হবে? স্থানান্তর কৃষি বা ঝুম চাষের ফলে কিন্তু বনভূমি কেটে পরিষ্কার করা হয় এবং সেখানে
কিছু বছর চাষ করা হয়, ঝুম চাষের ফলে মাটির উপরের স্তরটি দ্রুত ক্ষয়ে যায়, এর ফলে কিন্তু মাটি অনুর্বর হয়ে উঠেছে। তাহলে এখানে আমার সঠিক উত্তর কী হবে? স্থানান্তর কৃষি, অর্থাৎ ঝুম চাষ এটা স্থানান্তর কৃষির পর্যায়ের পড়ে। তো এটা হচ্ছে কিন্তু বিদ্যাঘবের সঠিক উত্তর। আমরা 67 দাগের প্রশ্নে চলে যাব। ভারতীয় সময় গণনা করা হয়, এইটা কিন্তু গ্রুপ ডিতে পড়েছিল এই প্রশ্নটা। ভারতীয় সময় গণনা করা হয় 32 ডিগ্রি 30 মিনিট ই দ্রাঘিমা রেখা অনুযায়ী। বির অপশান, সির অপশান, দেখো ডির অপশান। তো এর মধ্যে সঠিক উত্তর কী হবে? 67 দাগের এই যে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। 82 ডিগ্রি 30 মিনিট ই দ্রাঘিমা রেখা অনুযায়ী কিন্তু এলাহাবাদে অবস্থিত। আশা করি মানে এই দ্রাঘিমা রেখা যা কিন্তু এলাহাবাদে অবস্থিত, ভারতীয় সময় গণনা করা হয় এইটা ধরে, এই দ্রাঘিমা রেখা ধরে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিন্তু এলাহাবাদে অবস্থিত। এটা কিন্তু এনটিপিসিতে সম্ভবত এই প্রশ্নটা পড়েছিল, এলাহাবাদ এইটা পড়েছিল, মানে বলতে পারিনি স্টুডেন্ট, তবুও আমার মনে হচ্ছে যে এটা ওদের পড়েছিল। তো ক্লিয়ার বলতে পারিনি বলে প্রশ্নটা নেওয়া হয়নি। তো চলো এনটিপিসির প্রশ্ন মনে হয় এটা পড়েছিল। 68 দাগের প্রশ্ন দেখব। 68 দাগের প্রশ্ন আছে হেড কাউন্ট রেশিও এইচসিআর ভারতের বহুলভাবে ব্যবহৃত হয় নিচের কোনটির পরিমাপের হিসাবে? নিচের কোনটির পরিমাপ হিসাবে? দরিদ্র, দরিদ্র, অসাম্য, আয় আর জনসংখ্যা। তো 68 দাগের সঠিক উত্তর কী হবে? কমেন্ট করো 68 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই দরিদ্রতার হিসেবে কিন্তু এটা করা হয়, কাউন্ট করা হয়। এর দাগ হবে সঠিক উত্তর। 69 দাগের প্রশ্ন আছে ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন আমাদের রপ্তানি সস্তাতর ও আমদানি দাম বাড়ে। তো এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে? আমদানি সস্তাতর ও রপ্তানির দাম বাড়ে, রপ্তানি দুইয়ের দাম বাড়ে, আমদানি এবং রপ্তানির উপর কোনো প্রভাব পড়ে না। তো এখানে 69 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে আমদানি রপ্তানি সস্তাতর ও আমদানি খরচ বাড়ে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। সবুজ বিপ্লব বৃদ্ধি চিহ্নিত করে, বলো সবুজ বিপ্লব। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবুজ বিপ্লব বৃদ্ধি চিহ্নিত করেছে, এর মধ্যে কোনটি সবুজ বিপ্লবের জন্য দায়ী বলো? গমের উৎপাদনশীলতা, আঞ্চলিক বৈষম্য, ব্যক্তিক বৈষম্য আর উপরের সবগুলি। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? সবুজ বিপ্লব বৃদ্ধি চিহ্নিত করে গমের উৎপাদন। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা এই প্রশ্ন সঠিক উত্তর করেছো দীপিকা। সবুজ বিপ্লব হলো 1960-এর দশকের উন্নয়নশীল দেশগুলিতে উচ্চ ফলনশীল ফসলের জাত ব্যবহার করে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করার একটি প্রক্রিয়া, যাকে আমরা সবুজ বিপ্লব বলি। এই সময় ভারত এবং মেক্সিকোতে গম এবং ধানের উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে গমের জায়গায় যদি ধান দেওয়া থাকতো এবং যদি বলতো গম এবং ধান দুটোই, তাহলে কিন্তু এটাই হবে এর সঠিক উত্তর, গম এবং ধান। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের পদমর্যাদা কী? কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের পদমর্যাদা কী? লেফটেন্যান্ট গভর্নর, চিফ কমিশনার, প্রশাসক আর উপরের সবকটি। তো 71 দাগের সঠিক উত্তর কী হবে? তোমরা কি বলতে পারবে? এটা কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর পদটি ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। এখানে কিন্তু আমি এটা বলে দিলাম, লেফটেন্যান্ট গভর্নর পদটি ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসকদের পদমর্যাদা লেফটেন্যান্ট গভর্নর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর দাগ হবে সঠিক উত্তর। 72 দাগের প্রশ্ন দেখব, খুব সুন্দর একটা প্রশ্ন এবং অঙ্ক প্রশ্ন। এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চার জল পূর্ণ হতে যথাক্রমে 7.5 এবং 5 মিনিট সময় লাগে। অপর নল সি দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চাটি 14 লিটার জল বাইরে বেরিয়ে যায়। 3টি নল একসঙ্গে খুলে দিলে ওই ভর্তি চৌবাচ্চা 60 মিনিটে পুরোপুরি খালি হয়ে যায়। তবে চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা কত? তো এই যে প্রশ্নটা তোমাদের আমি নিমেষে সমাধান করে দিচ্ছি। আজকের পরের থেকে তোমরা ভুলবে না কিভাবে এরকম প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলের গ্রুপ ডি যাবতীয় পরীক্ষার জন্য কিন্তু এরকম জিনিস আছে।
দেখো এ বি কিন্তু কত মিনিটে জল পূর্ণ হয় সেটা দিয়েছে, আবার সি কত মিনিটে খালি হয় সেটা বলেছে, আবার তিনটি নল একসঙ্গে দিয়ে কত মিনিটে পুরোপুরি খালি হয় সেটাও কিন্তু দিয়েছে। তাহলে এখানে বলছে চৌবাচ্চাটির জল ধারণের ক্ষমতা কত, মানে কত লিটার জল ও ধারণ করতে পারে। তো এই প্রশ্নটা কিভাবে এর উত্তর বার করতে হয় একদম সহজ নিয়ম শিখাই দেব। তার আগে দেখি কেউ কমেন্ট করেছে কিনা, কমেন্ট যদি উত্তর দিতে পারে তবে খুবই ভালো। দেখো এই জায়গাটায় সম্ভবত এখানে ধরে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি তোমাদের একটা জিনিস বলবো, এই যে 14 লিটার জল বেরিয়ে যায় সি দ্বারা, প্রতি মিনিটে 14 লিটার জল বেরিয়ে যায়, তাই তুমি 14টা এখানে দেবে, দিয়ে কী করবে এই জায়গাটা একটা ব্র্যাকেট শুরু করবে, এখানে কিন্তু গুণ, এটা কিছু নেই মানে গুণ। এইবারে তোমার বলছে 7.5 লিটার, আর 7.5 এবং 5 মিনিটে পূর্ণ হয়, তাই তুমি 7.5 আর 5 গুণ করবে, 7 দিনে 14 রাখে 15/2 ইন্টু 5। ভালো করে বুঝবে, এক চান্সের নিমেষে সমাধান করছি, ঠিক আছে? তো এইবারে ওই ভর্তি চৌবাচ্চাটি কিন্তু 60 মিনিটে পুরোপুরি মানে পূর্ণ হয়, তাহলে ইন্টু 60। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা গেল ওপরের জিনিস, এইটা বাই। এইবার নিচে একটা জিনিস লিখবো ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। সেটা কি দেখো, এই যে আমরা 7.5 মিনিটে পূর্ণ করছি আর এই যে 5 মিনিট সময় লাগছে এ বি, তা এই দুটো গুণ করব। তো এই দুটো গুণ করব মানে 7 দিনে 14 আর একে 15/2, 15/2 ইন্টু 5, ঠিক আছে? যোগ 5 ইন্টু 60 যোগ 60 ইন্টু 15/2। আশা করি তোমরা বুঝতে পেরেছ কি করে পালাম। 7.5কে 5 দিয়ে গুণ করে দিলাম, 5কে 60 দিয়ে গুণ করে দিলাম, কারণ তিনটি নল একসঙ্গে, আবার 60কে 7.5 দিয়ে গুণ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, মাঝখানে একটা করে যোগ দিলাম। আজকের পরের থেকে তোমার এরকম অঙ্ক জীবনে ভুল যাবে না। যদি তুমি আর এডুকেশন স্কুল দেখো এবং আর এডুকেশন স্কুল এরকমভাবে তুমি আর এডুকেশন স্কুলের সাথে যুক্ত থাকলে তুমি এরকম অঙ্ক কিন্তু সহজেই করতে পারবে। তো এইবার তুমি এটাতে ক্যালকুলেশন করলে, তোমরা ক্যালকুলেশনটা নিজে নিজেই করবে, এর উত্তর কিন্তু হয়ে যাবে 40 লিটার। এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 40 লিটার। ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করবে, কারণ এ ক্যালকুলেশন আবার করে দেবো আমি, বা এ করবো, তোমরাই করবে, দেখবে এটা তুমি 40 উত্তর এখান থেকে বার করতে পারবে। তো চলো 73 দাগের প্রশ্ন আমরা চলে যাই। 73 দাগের প্রশ্ন কি আছে দেখো, এ বি সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5, যদি সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক আয় কত? তো এটা তোমরা আবার কিভাবে সমাধান করবে, দেখো কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আর এডুকেশন স্কুল শুধু একবার দেখলেই তুমি বুঝতে পারবে যে এইরকমভাবেও অঙ্ক সমাধান করা যায়। বলছি এ বি সি এর মাসিক আয়ের অনুপাত কত? 2:3:5। যদি সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, তবে বি এর বার্ষিক আয় কত? এখানে মনে করো এখানে এই 73 দাগের প্রশ্নের উত্তর কিভাবে একেবারে নিমেষে সমাধান করবে তা আমি দেখাবো, তবে তার আগে দেখি তোমরা কেউ কমেন্ট করেছো কিনা, তারপরে যে আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো এখান থেকে বলেছে, এখানে বলেছে এর এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি, বি এর মাসিক আয় কত হবে? বি এর মাসিক আয় কিন্তু বেরাচ্ছে এটা, এখানে দেখো মাসিক আয়ের অনুপাত বলেছে কিন্তু 2:3:5, তাই বি এর মাসিক আয় বেরোচ্ছে কত? এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি, তাহলে এ বির মধ্যে পার্থক্য কত? তো এখানে যদি এটা যদি 3 হয়, 3 সমান সমান বির মাসিক আয়, এটা কিন্তু মাসিক আয় বলছি, মাসিক আয়। এবিসি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5, যদি সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা, সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা, তার মানে সি আর এর মধ্যে পার্থক্য কত? 5-2, তাহলে 3, তাহলে এখানে 3 সমান সমান কত? 3 সমান সমান এই 1200, ঠিক আছে? 3 সমান সমান 1200, তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান 3টা নিচে যায়, আর হচ্ছে আর এই যে বি এর আয় 3,
তাহলে 3 সমান সমান এই 3 সমান সমান কত? তো এই যে 3 বসিয়ে দিলাম, এই 3 কাটা গেল, তাহলে 1200 টাকা। 1200 টাকাটা কি মাসিক আয়, তাহলে বছরে আয় কত? 12 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 12 12 144। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে 14,400। তো আমরা দেখি 73 দাগের সঠিক উত্তর কী আছে, ওই পেজে যাব, ওই পেজে দেখি, উপরের দিকে তুলব। তার জন্য দেখো ওই এর অপশানে আছে 14,400। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে কিন্তু 73 দাগের সঠিক উত্তর হবে 14,400। তো এবার আমরা 74 দাগের প্রশ্ন দেখব। 74 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 74 দাগের প্রশ্ন আছে কোনো সংখ্যার 13% সংখ্যাটির 1/10 চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত? তো এই প্রশ্নের উত্তর কিভাবে বার করবে? তো এই প্রশ্নের উত্তরটা কত হবে আগে সবাই কমেন্ট করো দেখি। 74 দাগের অঙ্কর উত্তর কত হবে কমেন্ট করো। মনে করো সংখ্যাটা এক্স, তাহলে এখানে বলছে সংখ্যার 13% মানে কত? 13x/100। এবার বলেছে 1/10 চেয়ে বেশি, তার মানে এক্সের 1/10 মানে x/10 বিয়োগ, বলেছে না এত থেকে বেশি, তাই বিয়োগ। কত বেশি? 12 বেশি, তো এটা 12। এবার এখান থেকে যদি আমি বলি তোমরা ক্যালকুলেশনটা করো, তাহলে তোমরা কেন করবে না ক্যালকুলেশনটা? তো এখানে আমরা 100 লসিউ পাবো, আর এখানে 100 থেকে মানে 13x, আর এখানে 10 10 100, তো 10x, তো 13x থেকে 10x বাদ দিলে থাকে 3x, তো 3x সমান সমান 12। তাহলে এখানে 12 আর এই যদি 3 কাটা হয় 3 4 12, তো 4 100 400, তাহলে x সমান সমান কত হচ্ছে? 400, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। 74 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে 75 দাগের প্রশ্ন দেখব। প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? দেখো 0 5 22 57 116 জিজ্ঞাসা চিহ্ন, বলো দেখি। ওই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত সংখ্যাটা বসবে? এখানে কিন্তু এটা কিন্তু হচ্ছে তোমার রিজনিংয়ের প্রশ্ন। তো রিজনিংয়ের প্রশ্নের এই জায়গাটায় সঠিক উত্তর কী হবে দেখি, বলো। এইরকম রিজনিং তোমরা করতে পারবে, দেখি তোমাদের কতটা ট্যালেন্ট, তোমরা এটা কিরম করতে পারো। কারণ এইরকম প্রশ্ন কিন্তু একমাত্র আর এডুকেশন স্কুলে নিয়ে আসে, অন্য কোনো চ্যানেলে তুমি পাবে না। অন্য কোনো চ্যানেলে যখন তুমি করতে যাবে না কেন, ইজি যেসব রিজনিং আছে সেরকম রিজনিং দেখাবে। এখানে কিন্তু এইরকম টাইপের একটা রিজনিং কিন্তু খুব কম মানুষই, খুব কম চ্যানেলে দেখাবে। তো আর এডুকেশন স্কুলে একদম বিকল্প প্রশ্ন নিয়ে আসে, জাস্ট তোমাদেরকে কিন্তু আরও বেশি জানার জন্য। তো কি আছে এর উত্তর? 75 দাগের সঠিক উত্তর কি আছে অবশ্যই কমেন্ট করো ভাই। দেখো এটার আমি করে দিচ্ছি, দেখো তোমরা এটা করতে পারবে না, এই জন্য বলি আর এডুকেশন স্কুলে একদম বিকল্প প্রশ্ন নিয়ে আসে। দেখো আমি যদি 1² বিয়োগ 1 করি, তাহলে আমরা এখানে 0 পাচ্ছি, ঠিক আছে? 1² করবো না, 1 কিউব করবো, তাহলে 1 কিউব মানে 1, তার থেকে 1 বিয়োগ করলে 0। 2 কিউব করবো, 2 কিউব করলে কত হবে? 8, তার থেকে আমরা 3 বাদ দেব, তাহলে আমরা 5 পাবো। 2-এর পরে 3-এর কিউব করব, 3-এর কিউব করলে আমরা কত পাবো? 27। 27 থেকে আমরা 5 বাদ দেবো, তাহলে আমরা পেয়ে যাব 22। 4-এর কিউব করব, 4 4 16 4 64, 64 থেকে এখানে 1 3 5 বাদ গেছে, এবার 7 বাদ যাবে। 4 4 16 4 64, 64 থেকে 7 বাদ দিলে দেখো 57 থাকছে। 64 থেকে আমরা 7 বাদ দেবো, তাহলে 57 থাকছে। তাহলে 4-এর পরে আমরা কত নেব? 5। 5-এর কিউব মানে 125, 7-এর পরে আমরা 9 বাদ দেবো, তাহলে 116 চলে আসছে। 6-এর কিউব করব, 6-এর কিউব মানে কত? 216। 6-এর কিউব 6 6 36, 6 36 হচ্ছে 216। তো 216 থেকে আমরা কত বাদ দেবো? 11 বাদ দেবো, তাহলে আমাদের কত আসবে? 205। তাহলে দেখো 205 হবে সঠিক উত্তর। একমাত্র আর এডুকেশন স্কুল তোমাকে এরকমভাবে শেখাবে ভাই। এরকম প্রশ্ন কিন্তু সবাই মানে করাতে চাইবে না, কারণ এগুলো কিন্তু ইউটিউবে দেওয়ার মতো না। তো এগুলো কিন্তু দেওয়া হচ্ছে, বা আমি কিন্তু এগুলো তোমাদের সুবিধার জন্য নিয়ে আসছি। আশা করি তোমরা বুঝতে পারছো। 75 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 205। তো এইভাবে কিন্তু এই 75 দাগের প্রশ্ন সমাধান করা যায়। তো 76 দাগের প্রশ্ন দেখো, রোহান গত শনিবার বিদ্যালয়ে যায়নি, ওই দিনের 4 দিন পূর্বে সে প্রথমে অনুপস্থিত ছিল। আজ 31শে জানুয়ারি শুক্রবার হলে রোহান কোন দিন
ও তারিখে প্রথম অনুপস্থিত ছিল। তো এটার উত্তর তোমরা আশা করি করতে পারবে। তবুও আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে তুমি উত্তর কী বার করেছো। তো আমি উত্তর এখানে করে দেবো না, সেইখানে তোমরা উত্তর করবে, উত্তর কত হবে সেটা বলবে। আমি একটু সময় দিচ্ছি। রোহান গত শনিবার বিদ্যালয়ে যায়নি, ওই দিনের 4 দিন পূর্বে সে প্রথম অনুপস্থিত ছিল। আজ 31শে জানুয়ারি শুক্রবার হলে রোহান কোন দিন ও কোন তারিখে প্রথম অনুপস্থিত ছিল, এটা তুমি উত্তর বলো। 76 দাগের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করো। একদম সঠিক উত্তর হবে সি, শনিবার 4 দিন পূর্বে হচ্ছে প্রথম অনুপস্থিতির দিন ছিল কিন্তু মঙ্গলবার। বুঝতে পেরেছো তো? আর 31শে জানুয়ারি শুক্রবার হলে প্রথম অনুপস্থিত ছিল মানে ওই মঙ্গলবারের তারিখটা ছিল কিন্তু 21শে জানুয়ারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। সুন্দর উত্তর দিয়েছো। আর দীপিকা তুমি চেষ্টা করেছো, কিন্তু এই যে তুমি 27শে জানুয়ারি এটা ভুল করেছো, মানে ওই যে 3 দিন পূর্বে 4 দিন পূর্বে যেতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সিদ্ধাক হবে সঠিক উত্তর। বলেছে না 31শে জানুয়ারি শুক্রবার হলে প্রথম অনুপস্থিত মঙ্গলবার তারিখ ছিল 21শে জানুয়ারি। বুঝতে পেরেছো? শনিবারের 4 দিন পূর্বে, ঠিক আছে? এই কথাগুলো ওখানে যেগুলো আছে সেগুলো একবার মেনটেন করার চেষ্টা করে দেখবে, ঠিক বেরিয়ে যাবে। চলো 77 দাগের প্রশ্ন চলে যাব। নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিল? নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিল? হিন্দুরা, মুসলমানরা, ইঙ্গো ভারতীয় সম্প্রদায়, উপরের সকলেই। এই প্রশ্নের সঠিক উত্তর তো আশা করি তোমরা দিতে পারবে। তো 77 দাগের সঠিক উত্তর আশা করি তোমাদের কাছ থেকে পাবো। নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিল? তো কী হবে এর সঠিক উত্তর বলো? 77 দাগের সঠিক উত্তর কী দিয়েছো দেখি, আমি বলে দিই শোনো। 1883 সালে লর্ড রিপনের ভাইসরয়ের থাকাকালীন ওই সময়ে স্যার কোর্টেনি পার্জিন ইলবার্ট এই বিলটি প্রস্তাব করেন। এই বিলে বলা হয়েছিল যে ভারতীয় বিচারকরা ইউরোপীয় বা ব্রিটিশ আসামিদেরও বিচার করতে পারে, ঠিক আছে? ভারতীয় বিচারকরা ইউরোপীয় বা ব্রিটিশ আসামিদেরও বিচার করতে পারে। তো তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? ভারতীয় সম্প্রদায়। ব্রিটিশ মানে ইউরোপীয় এবং ভারতীয় বিচারকরা ইউরোপীয় এবং ব্রিটিশ দুটোকেই বিচার করতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 77 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। চলো 78-এর প্রশ্ন দেখি। 78-এর প্রশ্ন উত্তর কী আছে? স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জে.বি. কৃপালিনী। তো এখানে 78 দাগের সঠিক উত্তরটা কী হবে? 78 দাগের সঠিক উত্তর কী হবে? চলো আর বেশি সময় ক্লাস করবো না, তাড়াতাড়ি বলো, কমেন্ট করো। 78 দাগের সঠিক উত্তর কী হবে? স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো জে.বি. কৃপালিনী 1947 সালে ভারতীয় স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তার আগে 1946 সালে জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব ছিলেন কিন্তু জওহরলাল নেহরু। আর এখানে উল্লেখ করা যায় 1885 সালের ডিসেম্বরে বোম্বেতে জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু সবগুলো বলে দিলাম। 1947 সালে এখানে বলে স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কে? জে.বি. কৃপালিনী। আর তার আগের বছর ঠিক 1947-এর আগে 1946 সালে ছিলেন কে? জওহরলাল নেহেরু। আর 1885 সালের ডিসেম্বরে কিন্তু বোম্বেতে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 79 দাগের প্রশ্নের উত্তর বলি। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন 1870 প্রতিষ্ঠা করেন কে? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 79 দাগের সঠিক উত্তর বলো। 79 দাগের সঠিক উত্তর কী হবে? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র, ঠিক বলেছো। কেশবচন্দ্র সেন হচ্ছে এর সঠিক উত্তর। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছে কেশবচন্দ্র সেন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 1870 সালে কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কিন্তু প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্যটা কী ছিল? এর মূল লক্ষ্য ছিল কিন্তু ব্রাহ্ম সমাজের ধর্মনিরপেক্ষ অংশের প্রতিনিধিত্ব করা। আশা করি তোমরা বুঝতে পারছো ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন, এটাও তোমরা জানো। ধর্মনিরপেক্ষ অংশের প্রতিনিধিত্ব করা এবং সামাজিক এবং ধর্মীয় সংস্কারের মাধ্যমে ভারতীয় সমাজের উন্নতি সাধন করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিষয়টা কিন্তু মূল লক্ষ্য ছিল
কিন্তু ব্রাহ্ম সমাজের ধর্মনিরপেক্ষ অংশের প্রতিনিধিত্ব করা। আর এইভাবে কি সামাজিক এবং ধর্মীয় সংস্কারের মাধ্যমে ভারতীয় সমাজের উন্নতি সাধন করা। তো মানে কত সুন্দর ব্যবস্থা, বুঝতে পারছো তো? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কিন্তু এটা কিন্তু এর মানে মূল লক্ষ্য ছিল। তৈরি করেছিল কে? কেশবচন্দ্র সেন। কত সালে? 1870 সালে। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো 80 দাগের প্রশ্ন। 80 দাগের প্রশ্নটা আমার আর বলতে হবে না, তোমরা সবাই জানো এটা আমি মনে করি। মিরাট ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল এটাও তোমরা জানো, এবং কত সালে হয়েছিল সেটাও তোমরা জানো। তো চলো বলো, 80 দাগে মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? এই কত সালে শুরু হয়েছিল বলো? 80 দাগের সঠিক উত্তর বলো। তো কমেন্ট করবে মিরাট ষড়যন্ত্র মামলা। একেতে বুঝতে পারছো তো কতটা তোমার কম্পিটিশন চলছে, আর তাতে যদি তোমরা জেনে বুঝে বসে থাকো, ভুল প্রশ্নের উত্তর বললে তবেই ঠিক হয়। এখানে বলছে মিরাট ষড়যন্ত্র মামলা, এটা কিন্তু 1929 সালে হয়েছিল। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, 1929 সালে মার্চ মাসে এই মামলা শুরু হয়েছিল। এই মামলায় ভারতীয় বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন এর সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল সেটা, এবং 1929 সালে শুরু হয়েছিল, আর 1933 সাল পর্যন্ত বলে এই মামলাটা চলেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আনা হয়েছিল? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর সদস্যের বিরুদ্ধে। আশা করি তোমরা বুঝতে পেরেছো মিরাট ষড়যন্ত্র মামলা। চলো 81 দাগের প্রশ্নের উত্তর বলো। জাতীয় ঐক্য দিবস পালিত হয়, জাতীয় ঐক্য দিবস কত তারিখে পালিত হয়? এখানে বলছে 30 অক্টোবর, 31 অক্টোবর, 25 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর। 81 দাগের সঠিক উত্তর কী হবে? তো 81 সঠিক উত্তর আমরা বলবো অবশ্যই 81 বিদ্যাক হবে সঠিক উত্তর। এখানে 31 অক্টোবর ছিল জাতীয় ঐক্য দিবস। 31 অক্টোবর ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এর জন্মবার্ষিকীর স্মরণে কিন্তু এটা পালিত হয়। 31 অক্টোবর ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীর স্মরণে কিন্তু এটা পালিত হয়, এই জাতীয় ঐক্য দিবস, সেটা 31 অক্টোবর। চলো আমরা 82 দাগের প্রশ্ন দেখি। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা লিয়াকত আলী খান, লিয়াকত হোসেন, মোহাম্মদ আলী, একে আজাদ। তো 82 দাগের সঠিক উত্তর কী হবে? 82 দাগের সঠিক উত্তর কী হবে? অবশ্যই কমেন্ট করো। 82 দাগের সঠিক উত্তর কী হবে? এটা হচ্ছে লিয়াকত হোসেন হবে, লিয়াকত হোসেন, অর্থাৎ বিদ্যাক হবে। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হচ্ছে লিয়াকত হোসেন। লিয়াকত হোসেন বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতের একজন বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা ছিলেন এবং হিন্দু মুসলিম ঐক্যে বিশ্বাস করতেন। লিয়াকত হোসেন, বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা এই 83 দাগের প্রশ্ন করি। ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? পাশ্চাত্য শিক্ষার পক্ষে লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড রিপন, লর্ড কার্জন। তো এখানে 83 দাগের সঠিক উত্তর কী হবে? 83 দাগের সঠিক উত্তর কী হবে? ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বলো? সঠিক উত্তর কী হবে? 83 সঠিক উত্তর কী হবে? 83 সঠিক উত্তর কী হবে? ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? 83 দাগের সঠিক উত্তর কী হবে? লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড রিপন, লর্ড কার্জন। সঠিক উত্তর কী হবে? ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করে সেটা হচ্ছে লর্ড বেন্টিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু 1830 সালে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেন, তাকে ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়, লর্ড উইলিয়াম বেন্টিংকে, 1830। আর তোমরা তো অবশ্যই জানো এরা কত মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত গভর্নর ছিলেন। চলো 84 দাগের প্রশ্ন দিকে। সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য, শাসন সংস্কারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য আর জেল কোড সংস্কারের জন্য। তো এর সঠিক উত্তর কী হবে? সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল। সাইমন কমিশন 1928 বলো। ঠিক আছে, তো 84 এর দেখা হবে সঠিক উত্তর। ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য সাইমন কমিশন নিয়োগ করা হয়। সাইমন কমিশন 1928 সালে কিন্তু ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য ভারতে এসেছিলেন, এবং এই কমিশনের নেতৃত্বে ছিলেন কিন্তু স্যার জন সাইমন, এবং তার সঙ্গে ছিলেন কিন্তু 7 জন প্রতিনিধি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ 84 দাগের সঠিক উত্তর। 84 দাগের সঠিক উত্তর এর দাগ, ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য। তো